আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার কিছু হাড় হিম করা ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাগুলি আপনাকে ভয়ের রাজ্যে নিয়ে যাবে। চলুন শুনে আসি। জাপানের ফুকুওকা প্রিফেকচারে একটি জায়গা আছে। নাম ইনুনাকি গ্রাম। এই গ্রামটি জাপানের সরকারি মানচিত্রে আর নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো গ্রামে যাওয়ার পাকা রাস্তা আজও আছে। রাস্তার মুখে একটি মরচে ধরা বোর্ড ঝুলে আছে, যেখানে জাপানি ভাষায় লেখা, এই সীমানার ভেতরে জাপানের কোনো আইন কার্যকর নয়। এই লেখাটা শুধু লোককথা নয়। ১৯৭৫ সালে পুলিশ নিজেই বোর্ডটি সরাতে অস্বীকার করে, কারণ এর আগে যারা সরাতে গিয়েছিল তাদের মধ্যে দুজন ফিরে আসেনি। ১৯৯৯ সালের নভেম্বর মাস, টোকিওর ৪ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া হারুতো, কেনজি, মিও ও সাইয়ুরি জাপানের নিষিদ্ধ স্থান নিয়ে ডকুমেন্টারি বানাতে চেয়েছিল। ইনুনাকি গ্রামের নাম তারা প্রথম শোনে এক বৃদ্ধ রেঞ্জারের কাছ থেকে। রেঞ্জার শুধু বলেছিল, ওখানে গেলে নাম ধরে ডাক শোনা যায়, আর যে ফিরে তাকায় সে আর আগের মানুষ থাকে না। তারা হেসে উড়িয়ে দেয়। গ্রামে ঢোকার আগে তারা লক্ষ্য করে মোবাইলে নেটওয়ার্ক নেই, কম্পাস ঘুরছে, বাতাস অস্বাভাবিক উষ্ণ, পাখির কোনো শব্দ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ছিল নীরবতা। জঙ্গলে নীরবতা মানেই বিপদ, এটা জাপানের শিশুরাও জানে। গ্রামে ঢুকতেই তারা দেখে পুরনো কাঠের ঘর, সব জানালা ভাঙা, কিন্তু ঘরের ভেতর থালা বাসন সাজানো, জুতা দরজার পাশে, বিছানায় চাদর পাতা। মনে হচ্ছিল মানুষ হঠাৎ ১ সেকেন্ডে অদৃশ্য হয়ে গেছে। সায়ুরি হঠাৎ বলে ওঠে, আমার নাম কেউ ডাকলো। অন্যরা কিছুই শোনেনি। রাত ২টা ১২ মিনিট, ক্যামেরা অন অবস্থায় ছিল। হঠাৎ ভিডিওতে ধরা পড়ে গ্রামের শেষ প্রান্তে একজন নারী দাঁড়িয়ে আছে, মুখ ঝুলে আছে, চুল মাটিতে ছুঁই ছুঁই। সে খুব ধীরে ধীরে বলে, হারুতো। হারুতো চমকে ওঠে, কারণ সে কাউকে নিজের নাম বলেনি। নারীটি এক পা এগোতেই তার শরীর মানুষের মতো না থেকে লম্বা হয়ে যায়, হাড় ১৮০ ডিগ্রি বাঁকানো। কেনজি চিৎকার করে, চোখে তাকিও না। ঠিক তখনই ক্যামেরা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দিন সকাল হতেই তারা বের হতে চায়, কিন্তু সমস্যা, যে রাস্তা দিয়ে এসেছিল সেটা আর নেই। কিন্তু সমস্যা হলো, যে রাস্তা দিয়ে এসেছিল সেটা আর নেই। জায়গায় জায়গায় একই বাড়ি, একই গাছ, একই কুয়ো, ঘুরে ফিরে আবার গ্রামের মাঝখানে। নিও কাঁদতে কাঁদতে বলে, আমরা এখান থেকে যাচ্ছি না, ওরা যেতে দিচ্ছে না। গ্রামের গোপন ইতিহাস। গ্রামের পুরনো একটি শিন্তো মন্দিরে তারা কাঠের ফলকে খোদাই করা লেখা পায়, এই গ্রাম আগুনের সন্তানদের জন্য উৎসর্গ করা। যারা পালাতে চেয়েছে তারা রয়ে গেছে। স্থানীয় পুরোহিতদের বিশ্বাস, এগুলো আত্মা নয়, বরং মানুষের আগের বাসিন্দা, যাদের জাপানি পুরাণে বলা হয় হিতোৎসুমে নো ইয়োকাই, আর ইসলামী বর্ণনায় জিন। দ্বিতীয় রাত, রাত ৩টা ৩৩ মিনিট, কেনজি হঠাৎ উঠে বসে। তার কণ্ঠ বদলে যায়। সে একসাথে ৩টি কণ্ঠে বলে, এটা আমাদের জায়গা, তোরা অতিথি না, তোরা খাবার। তার চোখ সম্পূর্ণ কালো। হারুতো তাকে ধরে রাখে, কিন্তু কেনজির শরীর বরফের মতো ঠান্ডা। পরক্ষণেই কেনজি নিজেই নিজের গলা চেপে ধরে এবং এক মুহূর্তে নিস্তেজ। ২০০১ সালে ২০০১ সালে ২ বছর পর একজন কাঠুরে জঙ্গলের পাশে হারুতোকে খুঁজে পায়। সে বেঁচে ছিল, কিন্তু কথা বলতে পারত না, আলো সহ্য করতে পারত না, নাম শুনলেই কাঁপতো। পুলিশ রিপোর্টে লেখা, গ্রামের ভেতরে প্রবেশের কোনো চিহ্ন নেই, কিন্তু উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি একাধিক নাম উচ্চারণ করছিল, যেগুলো কোনো জীবিত মানুষের নয়। মিও ও সাইয়ুরির কোনো খোঁজ পাওয়া যায়নি। আজও ইনুনাকি এলাকার আশেপাশে রাত ২টা থেকে ৪টার মধ্যে নাম ধরে ডাক শোনা যায়। গাড়ি বন্ধ হয়ে যায়, ক্যামেরা কাজ করে না, মানুষ দিক হারায়। জাপান সরকার এই এলাকাটিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। শিন্তো পুরোহিতদের মতে, ওরা মৃত নয়, ওরা জন্মায় আগুনে। মানুষ তাদের জগতে ঢুকলে মানুষ হয়ে আর বের হতে পারে না। খুব অদ্ভুত, তাই না? ভেবে দেখুন তো, আমাদের বাংলাদেশে যদি এমন একটা গ্রাম থাকতো। যাই হোক, চলুন পরবর্তী ঘটনায়। ২০০৯ সাল, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম চৌবাড়ি। গ্রামের প্রান্তে ছিল একটি বহু পুরনো কালী মন্দির। স্থানীয়রা একে বলতো নিশি মন্দির। দিনের বেলা কেউ যেত না, আর সূর্য ডোবার পর তো প্রশ্নই নেই। গ্রামের এক যুবক, সুব্রত ঘোষ, ইতিহাস নিয়ে পড়াশোনা করত। পুরনো জিনিসপত্র সংগ্রহ করা ছিল তার নেশা।
একদিন সে গ্রাম পঞ্চায়েতের অফিসে পুরনো ঘর পরিষ্কার করার সময় একটি হাতে লেখা খাতা পায়। খাতার মলাটে লেখা ছিল নিশি পূজার হিসাব, পূজারী নীলকণ্ঠ তান্ত্রিক। খাতার পাতা উল্টাতেই কেমন একটা কাঁচা লোহার গন্ধ, আঙ্গুলে ঠান্ডা লাগছিল, অস্বাভাবিক ঠান্ডা। এক বৃদ্ধ কর্মচারী দেখে বলেছিল, ওটা নিও না বাবা, ওই খাতার নাম করলেই মন্দিরের ঘন্টা নড়ে। সুব্রত হেসে বাড়ি নিয়ে যায়। সেদিন রাতেই প্রথম ঘটনা ঘটে। রাত 1টা নাগাদ সুব্রত লেখা খুলে পড়ে। খাতায় লেখা ছিল পূজার দিনপঞ্জি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শেষ লেখা 1901 সালের। তারপর হঠাৎ একটি লাইন, যে এই খাতা পড়ছে সে আজ রাতেই নিশি মন্দিরের কথা ভাববে। সুব্রত থমকে যায়, কারণ ঠিক তখনই তার মাথায় ভেসে উঠছিল সেই ভাঙা মন্দিরের ছবি। আরো ভয়ঙ্কর, পরের পাতায় লেখা উঠতে শুরু করে, যেন কালি নিজে নিজে চলছে। আজ পূর্ণিমা, মন্দির আবার ডাকছে। বাইরে তখন কুকুরের কান্নার মতো শব্দ। সুব্রত ঘুমাতে পারেনি। পরদিন বিকেলে কৌতূহল চেপে রাখতে না পেরে সুব্রত মন্দিরে যায়। সে দেখে খাতায় যেভাবে লেখা ছিল ঠিক সেভাবেই ভাঙা কালী প্রতিমা, দুপাশে ভাঙা সিংহ মূর্তি, মাটিতে শুকনো লাল দাগ, আর মন্দিরের ভেতরে সবসময় ঠান্ডা। সবচেয়ে অস্বাভাবিক বিষয়, মন্দিরের ভেতরে ঢুকতেই খাতার পাতাগুলো ব্যাগের ভেতর নিজে নিজে উল্টাতে থাকে। খাতায় লেখা ওঠে, পূজারী এখন উপস্থিত। হঠাৎ মন্দিরের পিছনে পায়ের শব্দ, কিন্তু কেউ নেই। সন্ধ্যা নামতেই সুব্রত বেরোতে চাইলে দেখে মন্দিরের দরজা আর আগের জায়গায় নেই। ঠিক তখনই মন্দিরের ভেতরের দেয়ালে এক লম্বা ছায়া দেখা যায়। ছায়াটার মাথায় জটা, হাতে কিছু একটা যেন আছে। খাতার পাতায় লেখা ফুটে ওঠে, আমি নীলকণ্ঠ, পূজা অসম্পূর্ণ ছিল, কেউ না কেউ ধারক হবেই। সুব্রতের শরীর শক্ত হয়ে আসে। তার কানে শোনা যায় মন্ত্রোচ্চারণ, কিন্তু শব্দটা মানুষের না। মূর্তির চোখ দিয়ে হঠাৎ গাঢ় লাল জল বেরিয়ে পড়ে। গ্রামের লোকজন পরে জানায়, 1901 সালে এক তান্ত্রিক নিশি পূজা শুরু করেছিল। শেষ রাতে তিনি নিখোঁজ হন। তার খাতা আর মন্দির ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। সুব্রত সেদিন রাতে অজ্ঞান হয়ে পড়ে। সকালে তাকে পাওয়া যায় মন্দিরের সামনে, হাতে সেই খাতা। খাতার শেষ পাতায় লেখা, আরো গ্রহণ সম্পন্ন। আজও সুব্রত বেঁচে আছে, কিন্তু গ্রামবাসীরা বলে পূর্ণিমার রাতে সে কথা বলে অচেনা ভাষায়। নিশি মন্দিরে ঘন্টা বাজলে সে অস্থির হয়ে ওঠে, আর তার ঘরের খাতা থেকে মাঝে মাঝে কালি ঝরে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর কথা, খাতার পাতা এখনো ফাঁকা, কারণ যে ধারক হয় তার জীবন দিয়েই লেখা চলতে থাকে। এই ঘটনা আজও চৌবাড়ি গ্রামে লোকমুখে প্রচলিত। নিশি মন্দির এখনো পরিত্যক্ত, কিন্তু স্থানীয়রা বলে ওখানে এখনো পূজা শেষ হয়নি, শুধু পূজারীর নাম বদলেছে। কি অদ্ভুত ঘটনা, তাই না? আসলে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যেগুলো আমাদের চোখের আড়ালেই ঘটে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঘটনা দুইটি কেমন লাগলো। চলুন পরবর্তী ঘটনায় যাই। এই ঘটনাটা 2011 সালের। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এক নদী বেষ্টিত গ্রাম, নাম চর সালামত। গ্রামটা দিনের বেলায় একদম স্বাভাবিক, কাঁচা রাস্তা, টিনের ঘর, নদীর ধারে পানিতে নৌকা। কিন্তু একটা সময় আছে, মাগরিবের আজানের আগের 10 থেকে 12 মিনিট। এই সময়টা গ্রামের মানুষ অদ্ভুতভাবে নীরব হয়ে যায়। দোকান বন্ধ, বাচ্চারাও ঘরে ঢুকে পড়ে। কেউ নদীর পাড়ে থাকে না, কেউ পুরনো মসজিদের আশেপাশেও যায় না, কারণ সবাই জানে এই সময়টাই কিছু একটা ঘটে। গ্রামের সবচেয়ে পুরনো মসজিদটা প্রায় 150 বছরের। মসজিদের পিছনে একটা ছোট কাঠের দরজা আছে। দরজাটা বছরের পর বছর তালাবদ্ধ থাকে, কিন্তু লোকমুখে শোনা যায় আজানের ঠিক আগ মুহূর্তে ওই দরজাটা খুলে যায়। মানুষ মানুষের জন্য না, মানুষের জন্য না। এই কথাগুলো শহর থেকে আসা ছেলেটা সাদমান বিশ্বাস করতো না। সে ঢাকায় পড়াশোনা করে, বিজ্ঞান মনস্ক মানুষ। হাসতে হাসতে বলতো, এইসব ভয় দেখানো গল্প, গ্রাম্য কুসংস্কার। গ্রামের বয়স্ক লোকেরা সাবধান করেছিল, বাবা আজানের আগে বাইরে থাকিস না, বিশেষ করে মসজিদের ওই দিকে যাস না। সাদমান হেসে বলেছিল, কিছু হলে ভিডিও করে নিয়ে যাব। দিনটা ছিল বৃহস্পতিবার,
আকাশ অস্বাভাবিকভাবে ভারী, পাখিরাও আগেভাগেই ডানা গুটিয়ে নিয়েছিল। হাওয়াটা হঠাৎ থেমে যায়, একদম থমকে যায় চারপাশ। ঘড়িতে তখন 6টা 18, আজান হবে 6টা 30-এ। সাদমান একা হাঁটতে হাঁটতে মসজিদের পিছনের দিকে যাচ্ছিল। হঠাৎ সে বুঝতে পারল চারপাশে শব্দ নেই, না ঝিঁঝি পোকা, না নদীর ঢেউ, না বাতাস। ঠিক তখনই সে শুনল, সাদমান। কণ্ঠটা মানুষের মতো না, ভারী, চাপা, যেন অনেক নিচ থেকে উঠে আসছে। সে থমকে দাঁড়ালো। কে? উত্তর এলো না, কিন্তু মসজিদের পিছনের দরজার তালাটা নিজে নিজে খুলে পড়ল। ধীরে কট কট শব্দ। দরজার ভেতরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারে নড়ছে। হঠাৎ দুটো চোখ দেখা গেল, আগুনের মতো লাল না, বরং হলুদ, মৃত চোখের মতো। সাদমানের বুক শক্ত হয়ে এলো, পা যেন মাটিতে গেঁথে গেছে। একটা ছায়ামূর্তি দরজার ভেতর থেকে বলল, নামাজ বাদ দিয়েছিস কয়দিন? নামাজ বাদ দিয়েছিস কয়দিন? তার মাথার ভেতর যেন কেউ হাতুড়ি মারছে, চারপাশ থেকে ফিস ফিস। সময় শেষ, রাখা হয়েছিল, তুই শুনিস নাই। হঠাৎ তার চোখের সামনের দৃশ্য বদলে গেল। সে নিজেকে দেখলো নামাজের সময় মোবাইলে ব্যস্ত, আজান শুনেও বসে থাকা, পরে পড়ব এই কথা বারবার বলা। ছায়ামূর্তিটি ধীরে এগিয়ে এলো। ডাকা হলে যদি সাড়া না দিস, ডাকা হলে যদি সাড়া না দিস। ঠিক তখন আজানের শব্দ ভেসে এলো। আজানের সাথে সাথেই ভয়ঙ্কর শব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। মাটিতে পড়ে থাকা তালাটা আবার নিচে নিচে উঠে গিয়ে আটকে গেল। চারপাশে শব্দ ফিরে এলো, হাওয়া বইল, পাখি ডাকলো। সাদমান মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে পানি ঝরছে, মুখ দিয়ে শুধু বের হচ্ছে, আল্লাহ মাফ করে দাও, আর ডাক এলে আমি ফিরব। এরপর সেদিন রাতে সাদমান জ্বরে পড়েছিল। 3 দিন কথা বলতে পারেনি ঠিকভাবে। চতুর্থ দিনে উঠে প্রথম কাজ মসজিদে গিয়ে নামাজ। গ্রাম ছাড়ার সময় সে শুধু বলেছিল, আমি জিন দেখেছি কিনা জানি না, কিন্তু আজান উপেক্ষা করার শাস্তি যে কত ভয়ঙ্কর আমি বুঝেছি। আজও চর সালামতের মানুষ বলে, আজানের আগের সময়টা শুধু ভয় না, এটা আল্লাহর শেষ ডাক। ডাক শুনেও যারা সাড়া দেয় না, তাদের জন্য দরজাটা খোলা। কি অদ্ভুত একটা বার্তা, তাই না? আমরা যারা মুসলিম আছি সবারই উচিত এখন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। চলুন পরবর্তী ঘটনাটি শুনে আসি। সময় 2012 সাল, রমজান মাস। বান্দরবানের নীলগিরি পাহাড়ের পেছনে ওই পাহাড়ি গ্রামটা দিনের বেলায় যতটা সুন্দর, রাত নামলেই ততটাই ভীতিকর। সূর্য ডুবে গেলে পুরো এলাকা যেন নিঃশ্বাস আটকে রাখে। কুকুরও ডাকত না, ঝিঝি পোকারও শব্দ পর্যন্ত হঠাৎ হঠাৎ থেমে যেত। গ্রামের মানুষ বলতো, এই পাহাড়ে মানুষ ছাড়াও আরেক জাত থাকে। কেউ জোরে নামাজ পড়তে সাহস পেত না, কেউ রাতে একা বাইরে যেত না, কারণ আগেও অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। হঠাৎ কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, নাম ধরে ডাকলেও কাউকে দেখা না যাওয়া, মাঝরাতে পাহাড়ের ভেতর থেকে আরবি ভাষার মতো আওয়াজ। 2011 সালের শেষে সেখানে বদলি হয়ে আসেন হাফেজ নুরুল ইসলাম। বয়স তখন প্রায় 45। কুরআনের হাফেজ, দীর্ঘদিন জিন সংক্রান্ত রুকাইয়া করিয়েছেন, কিন্তু নিজে কখনো সরাসরি কাফিল জিনের মুখোমুখি হননি। গ্রামে আসার প্রথম সপ্তাহেই তিনি লক্ষ্য করেন, এশার নামাজের সময় মসজিদে আজান দিলে হঠাৎ বাতি নিভে যায়, বাতাস থেমে যায়, আর কণ্ঠ ভারী হয়ে আসে। তিনি বিষয়টাকে আল্লাহর পরীক্ষা ভেবে চুপ থাকেন। রমজানের 21তম রাত, এশার নামাজ শেষ করে তিনি একাই বাড়ি ফিরছিলেন। পাহাড়ি সরু পথ, একপাশে গভীর জঙ্গল, অন্য পাশে খাল। হঠাৎ শুনলেন একজন মানুষ কাঁদছে। কান্নাটা স্বাভাবিক ছিল না, যেন একসাথে কয়েকজনের কণ্ঠে কথা বলছে। হুজুর, আমাকে বাঁচান, আমি পুড়ে যাচ্ছি। হাফেজ সাহেব থেমে যান। মানুষ হলে সাহায্য করা ফরজ। তিনি সামনে এগোতেই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায়, গাছের পাতা উল্টো দিকে নড়ে। ঠিক তখনই চাঁদের আলোয় তিনি দেখেন তার সামনে প্রায় 10 থেকে 12 হাত দূরে একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মানুষের মতো আকৃতি, কিন্তু পা মাটিতে নেই। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ সেই সত্তা গর্জে ওঠে, পড়া বন্ধ কর, আমি কাফিল, আমরা এই পাহাড়ে আগের বাসিন্দা। কণ্ঠটা এতটাই ভারী ছিল যে
বুক কেঁপে উঠছিল, চারপাশের বাতাস ঘন হয়ে যাচ্ছিল। হাফেজ নুরুল ইসলাম পরে বলেন, সেই মুহূর্তে ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় পেলেই ওরা শক্তিশালী হয়। তিনি জোরে আয়াতুল কুরসি, তারপর সূরা জিন পড়তে শুরু করেন। তৎক্ষণাৎ সেই কাফির জিন চিৎকার করে ওঠে, আমরা আদেশ মানি না, আমরা আগুনের সন্তান, মানুষের গুনাহেই আমাদের শক্তি। তার শরীর কুঁকড়ে যাচ্ছিল, আগুনের মতো শব্দ হচ্ছিল, চারপাশের বাতাস ঘুরছিল। কাফিল জিন তখন হঠাৎ বলে, এই জায়গায় আগে শিরক হতো, মদ রক্ত নিষিদ্ধ কাজ, তখন আমরা শক্তিশালী ছিলাম, কিন্তু এখন তোমাদের দোয়া, তোমাদের কুরআন আমাদের পুড়িয়ে দিচ্ছে। এই কথা বলেই সে চিৎকার দিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। পরদিন গ্রামবাসীরা জানায়, ওই জায়গাটা আগে সত্যিই পরিত্যক্ত পূজাস্থল ছিল। বহু বছর সেখানে হারাম কাজ চলত। পরে মাদ্রাসা হওয়ার পর থেকেই অদ্ভুত ঘটনাগুলো কমে আসে। হাফেজ সাহেবের ঘটনার পর থেকে রাতে ওই পথে আর কান্নার শব্দ শোনা যায়নি। ভয়ঙ্কর স্বপ্ন দেখা বন্ধ হয়েছে। মসজিদে আজান দিলে আর বাতাস থামে না। হাফেজ নুরুল ইসলাম বলেন, সব জিন খারাপ না, কিন্তু কাফিল জিনরা মানুষের ভয় আর পাপেই বাঁচে। কুরআনই একমাত্র আগুন যা ওদের পুড়িয়ে দেয়। আজও নীলগিরির সেই পথ দিয়ে হেঁটে গেলে স্থানীয়রা সূর্য ডোবার পর বিসমিল্লাহ ছাড়া এক পাও বাড়ায় না। এই জন্যই শিরকের যে পরিণতি সেটা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ শয়তান চাই আমরা শিরকের মতো জঘন্যতম পাপ করে আল্লাহর থেকে একেবারে দূরে সরে যাই। চলুন এবার শুনে আসি আমার নিজের জেলার একটি ঘটনা। ঘটনাটা শুরু হয় 2009 সালের শেষের দিকে। ঝিনাইদহ জেলার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামটার নাম আজও কেউ জোরে বলে না, কারণ নাম বললেই নাকি ওরা খেয়াল করে। আমি তখন কলেজে পড়ি। শীতের ছুটি কাটাতে মামার বাড়ি এসেছিলাম। মামার বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, পাশেই ধান ক্ষেত, একটু দূরে পুরনো কবরস্থান, আর তার পেছনে একটা ভাঙা পাকা ঘর। ঘরটা বহু বছর ধরেই পরিত্যক্ত। লোকে বলে ওটা এক সময় কালাম সর্দারের বাড়ি ছিল। কালাম সর্দার ছিল অদ্ভুত মানুষ, খুব কম কথা বলতো। রাতে কখনো লণ্ঠন নিয়ে কবরস্থানের দিকে যেতে দেখা যেত। কেউ কিছু জিজ্ঞেস করলে বলতো, সব প্রশ্নের উত্তর মানুষ জানতে পারে না। কালাম সর্দার মারা যায় 2005 সালে, কিন্তু তার মৃত্যুর পর থেকেই এলাকায় অস্বাভাবিক ঘটনা বাড়তে থাকে। আমার মামার বড় ছেলে রফিক সুস্থ হাসি খুশি ছেলে, কিন্তু আমি আসার এক সপ্তাহ আগে থেকেই সে বদলাতে শুরু করে। প্রথম দিন রাতে আমি শুনি রফিক কার সঙ্গে যেন ফিসফিস করে কথা বলছে। ভাবলাম স্বপ্ন দেখছে। দ্বিতীয় রাতে দেখি সে ঘুমের মধ্যে উঠে ঘরের কোণে দাঁড়িয়ে আছে, চোখ খোলা, কিন্তু তাকিয়ে আছে শূন্য। আমি ডাকলাম, রফিক। সে ঘুরে তাকালো। চোখের চাহনি দেখে বুক ঠান্ডা হয়ে গেল। ওটা রফিকের চোখ ছিল না। সে বলল, ও আমাকে ডাকছে, কালাম চাচা ডাকছে। পরদিন সকালেই রফিক জ্বরে পড়ে। ডাক্তার দেখানো হলো, রিপোর্ট স্বাভাবিক, কিন্তু রাতে সে চিৎকার করে উঠল, আমার বুকে ভার, কেউ বসে আছে। তার গায়ে হাত দিলে শরীর বরফের মতো ঠান্ডা। চতুর্থ দিন রাতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত আনুমানিক 2টা। হঠাৎ উঠানে কিছু পড়ার শব্দ। সবাই বেরিয়ে দেখি রফিক নেই। খুঁজতে খুঁজতে আমরা সেই পরিত্যক্ত ঘরের সামনে পৌঁছালাম। ভেতর থেকে ধূপ আর পোড়া কিছুর গন্ধ আসছে। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখা গেল মেঝেতে লাল রঙে আঁকা অদ্ভুত চিহ্ন, চারপাশে পেরেক আর কাচের টুকরো, আর মাঝখানে রফিক বসে আছে নগ্ন পায়ে, চোখ বন্ধ। তার সামনে একটা পুরনো খাতা। খাতায় লেখা মানুষের নাম, জন্ম তারিখ আর মৃত্যুর সময়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, রফিকের নামও সেখানে লেখা ছিল। ঠিক তখনই রফিক চোখ খুলে বলল, আমি একা না, আমরা 3 জন। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে। গ্রামের মুরব্বীরা বলল, এটা কালো জাদুর আসর। কালাম সর্দার মারা যাওয়ার আগে তার বিদ্যা কাউকে দিয়ে যায়নি, কিন্তু তার জিনিসপত্র ওই ঘরেই ছিল। একজন ওঝাকে আনা হলো দূরের গ্রাম থেকে। ওঝা ঘরে ঢুকেই কেঁপে উঠল। সে বলল, এটা একা মানুষের কাজ না, এটা মৃতের সাহায্য নেওয়া হয়েছে। রফিকের শরীর থেকে একে একে বের করা হলো মানুষের চুল, কালো সুতো, কবরের মাটি। শেষে ওঝা বলল, আজ রাত পার করতে পারলে
বাঁচবে, না পারলে কাল ভোর দেখবে না। সেই রাত ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। হঠাৎ বাতাস থেমে গেল, কুয়াশার ভেতর থেকে শব্দ এলো। কেউ হাঁটছে, কিন্তু পা নেই। পরিত্যক্ত ঘরের দরজা নিজে নিজেই খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো ফিসফিস, আমার জিনিস ফেরত দাও। রফিক হঠাৎ উঠে বসে চিৎকার করে বলল, ওহ, ও আমার বুকের ভেতর ঢুকছে। ঠিক তখন ওঝা আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ে ছাই ছুঁড়ে মারল। এক বিকট শব্দ, ঘরের সব আলো নিভে গেল। যখন আলো ফিরল, রফিক মেঝেতে পড়ে আছে, নিঃশ্বাস চলছে। পরদিন ভোরে পরিত্যক্ত ঘরটা নিজে নিজেই ধসে পড়ে। ভেতর থেকে কালাম সর্দারের পুরনো কঙ্কাল পাওয়া যায়, যেটা কবরস্থানে থাকার কথা ছিল। গ্রামের লোকেরা বলে কালাম সর্দার মরেও শান্তি পায়নি, আর যারা তার বিদ্যা ছুতে যায় তারা কেউই স্বাভাবিক থাকে না। আজও সেই গ্রামে রাত হলেই কেউ ওই জায়গায় যায় না, কারণ মাঝে মধ্যেই শোনা যায়, আমার জিনিস ফেরত দাও। আজকের ঘটনাটি খুলনার মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে। আমরা সাধারণত বিশ্বাস করি হাসপাতাল মানে জীবন বাঁচানোর জায়গা, কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবনে যারা কাজ করেছে তারা জানে কিছু মানুষ এখনো মারা গেলেও চলে যেতে পারে না, আর কিছু মৃত্যু এখানেই থেকে যায়। ঘটনাটা 2012 সালের শেষ দিকের। শীত শুরু হয়েছে, রাতে এত ঘন কুয়াশা পড়তো যে করিডোরে দাঁড়ালে শেষ মাথা দেখা যেত না। আমি তখন ইন্টার্নশিপ শেষ করেছি, নাইট ডিউটি করছি। আমার পোস্টিং পড়ল পুরনো ভবনের ওয়ার্ড নাম্বার 7-এ। এটা কাগজে কলমে মিশ্র ওয়ার্ড, কিন্তু বাস্তবে এখানে খুব কম রোগী রাখা হতো, কারণ সবাই জানতো এই ওয়ার্ডে কিছু একটা সমস্যা আছে। কেউ মুখে কিছু বলতো না, কিন্তু নার্সদের ফিসফিসানি, ওয়ার্ড বয়ের ভয়, আর রাত 2টার পর হঠাৎ কল বেল বেজে ওঠা, সব মিলিয়ে জায়গাটা অস্বস্তিকর ছিল। প্রথম দিনেই এক সিনিয়র নার্স আমাকে সাবধান করেছিল। সে বলেছিল, রাত 3টার পর ওয়ার্ডে একা থাকিস না, আর 13 নম্বর বেডের কাছে যাবি না। আমি হেসে উড়িয়ে দিয়েছি, মেডিকেল স্টুডেন্ট, ভূত প্রেতে বিশ্বাস করিনি। সেই হাসিটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। প্রথম রাতে রাত 2টা 40 মিনিটে ওয়ার্ডে তখন মাত্র 2জন রোগী, দুজনই গভীর ঘুমে। হঠাৎ নার্স স্টেশনের কলবেল বেজে উঠল, ট্রিং ট্রিং। আমি লগবুক খুলে দেখলাম কল এসেছে বেড নম্বর 13 থেকে। সমস্যা হলো ওই বেডে কেউ নেই। আমি ভাবলাম হয়তো ইলেকট্রিক্যাল সমস্যা, কিন্তু বেডের কাছে যেতেই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। বেডটা সুন্দর করে বিছানো, চাদর টান টান, বালিশে মাথার স্পষ্ট ছাপ। ঠিক তখনই কানে এলো খুব দুর্বল একটা শব্দ, ডাক্তার, পানি। মনে হলো খুব শুকনো গলার কেউ বলছে। আমি জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। হঠাৎ পুরো ঘরটা ঠান্ডা হয়ে গেল, শ্বাস ছাড়লে ধোঁয়া বেরোচ্ছিল। আমি ধীরে চাদরটা সরালাম। চাদরের নিচে কেউ নেই, কিন্তু বালিশটা ভেজা, লবণাক্ত, যেন কেউ অনেকক্ষণ কেঁদেছে। পরদিন সকালে ওয়ার্ড বয়ের কাছে জানতে চাইলাম। সে প্রথমে শুধু বলল, স্যার, এই বেডে আগে একজন ছিল, কিন্তু কাগজে নাই। আমি চাপ দিলে সে সত্যিটা বলল। 2009 সালে একজন মধ্যবয়সী মহিলা এখানে ভর্তি হয়। তার জরুরি অপারেশন দরকার ছিল, কিন্তু স্বজনরা টাকা জোগাড় করতে দেরি করে। রাতের ডিউটিতে সে মারা যায়। মৃত্যুর সময় সে বারবার বাড়ি চাইছিল, কিন্তু ডিউটি ডাক্তার আসেনি। এই ঘটনাটা কখনো নথিভুক্ত করা হয়নি, বেড নম্বরও ছিল না, সব কিছু ম্যানেজ করা হয়েছিল। সেদিন আবার নাইট ডিউটি, রাত 3টা 7 মিনিট। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। ঘাড় ঘুরিয়ে দেখি
একজন মহিলা, পরনে হাসপাতালের পুরোনো গাউন, চুল এলোমেলো, চোখ দুটো ভেতরে ঢুকে গেছে, ঠোঁট ফেটে গেছে, গলায় একদম শুকনো। সে খুব আস্তে বলল, আমি কি এখনো অপেক্ষা করব? আমি কথা বলতে পারছিলাম না। সে আবার বলল, তোমরা বলেছিলে ডাক্তার আসছে। হঠাৎ ওয়ার্ডের সব মনিটর একসাথে বিপ বিপ শব্দ করতে শুরু করলো, অথচ কোনো রোগীর অবস্থা খারাপ না। লাইট ঝাপসা হয়ে গেল। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম, কেউ আসুন। যখন চোখ খুললাম ওয়ার্ড স্বাভাবিক, কিন্তু আমার হাতে এক গ্লাস পানি ধরা। আমি নিশ্চিত আমি পানি আনিনি। তৃতীয় রাতে সব কিছু ভয়ঙ্কর হয়ে উঠল। রাত ঠিক ৩টা, বেড নম্বর ১৩ থেকে কলবেল একটানা বাজছে। আমি এগিয়ে যেতেই চারপাশ থেকে অনেক কণ্ঠ একসাথে, ডাক্তার আসেনি? আমরা অপেক্ষা করেছিলাম, এখনো কি সময় হয়নি? হঠাৎ দেখি ওয়ার্ডে নতুন নতুন বেড বাড়ছে, একটার পর একটা। সবাই নীরব, সবাই আমার দিকে তাকিয়ে। তারপর সবাই একসাথে বলল, ডিউটি তো আপনার ছিল। এরপর আমি আর কিছু মনে করতে পারিনি। পরদিন আমাকে অন্য ওয়ার্ডে সরিয়ে দেওয়া হয়। ওয়ার্ড নম্বর ৭ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। অফিসিয়ালি বলা হয় রেনোভেশন, কিন্তু আজও যারা নাইট শিফটে কাজ করে তারা বলে রাত ৩টার সময় পুরনো ভবনের দিক থেকে কলবেলের শব্দ আসে, আর কখনো কখনো একটা শুকনো গলার আওয়াজ, পানি। কারণ সব রোগী সুস্থ হয়ে যায় না, আর সব ডাক্তারও ডিউটি শেষ করে বাড়ি ফিরতে পারে না। কিছু দায়িত্ব মৃত্যুর পরেও ডাকতে থাকে। রাত তখন ৩টা ৩৩ মিনিট। মোবাইলের স্ক্রিনে একটাই নাম জ্বলজ্বল করছে। কলটা আগেও এসেছে, ঠিক গতকাল, আর তার আগের দিনও, প্রতিবার একই সময় ৩টা ৩৩। রাশেদ ফোনটা তুলছিল না, কারণ সে জানতো এই নম্বরটা কোনো মানুষের না। সব শুরু হয়েছিল ৩ সপ্তাহ আগে। রাশেদ একটি পুরনো অ্যাপার্টমেন্টে নতুন বাসা ভাড়া নেয়। বাড়িওয়ালা বলেছিল রাতে ফোন বাজলে ধরবেন না, এখানে নেটওয়ার্ক ঠিক থাকে না। রাশেদ হেসে উড়িয়ে দিয়েছিল। প্রথম রাতে কল আসে ৩টা ৩৩। ফোন ধরতেই ওপাশ থেকে শোনা যায় নিঃশ্বাসের শব্দ। কেউ কথা বলছে না, শুধু শ্বাস, গভীর, ভেজা। হঠাৎ ফিসফিস কণ্ঠ, তুমি কি আমাকেও ভুলে গেছো? লাইন কেটে যায়। পরদিন অফিসে রাশেদ বিষয়টা বললে সবাই হাসে। একজন সহকর্মী মজা করে বলে, হয়তো কোনো প্রাক্তন। কিন্তু রাশেদের হাসি আসে না, কারণ ওই কণ্ঠটা সে চিনে। ওই কণ্ঠ তার ছোট ভাই রায়হানের, যে ৫ বছর আগে মারা গেছে। তৃতীয় রাতে কল আসে আবার, এবার ভিডিও কল। ভয়ে হাত কাঁপলেও রাশেদ রিসিভ করে। স্ক্রিনে দেখা যায় অন্ধকার একটি ঘর। হঠাৎ ক্যামেরা নড়ে ওঠে, একটা মুখ ভেসে ওঠে, পচে যাওয়া, চোখ নেই, মুখের ভেতর কালো পানি গড়িয়ে পড়ছে। আর সেই কণ্ঠ, ভাইয়া দরজাটা কেন বন্ধ করেছিল? রাশেদের বুকের ভেতর কিছু ভেঙে পড়ে। ৫ বছর আগে আগুন লাগার রাতে সে নিজের প্রাণ বাঁচাতে ভাইয়ের ঘরের দরজা বন্ধ করে পালিয়েছিল। ঘাম দিয়ে শরীর ভিজে যায়। সে নিজেকে বোঝায়, হ্যালোসিনেশন, গিল্ট, মনের ভুল। চতুর্থ রাতে কল আসে না। পঞ্চম রাতেও না। রাশেদ স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ষষ্ঠ রাতে ৩টা ৩৩, কল নয়, একটা ভয়েস মেসেজ। প্লে করতে শোনা যায়, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। একসাথে দরজায় ঠক 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 শব্দ। রাশেদ দরজার দিকে তাকায়। দরজার নিচ দিয়ে কালো পানি ঢুকছে। পানির ভেতর ভাসছে একটা পোড়া হাত। সে চিৎকার করতে চায়, গলা দিয়ে শব্দ বের হয় না। দরজার ওপাশ থেকে আবার কণ্ঠ, ভাইয়া এইবার দরজাটা খোলো। সময় তখন ঠিক ৩টা ৩৩। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢোকে। রাশেদের দেহ পাওয়া যায় বাথরুমে, মুখে ভয় জমাট বাঁধা। মোবাইলটা এখনো হাতে। স্ক্রিনে শেষ নোটিফিকেশন, মিসড কল, টাইম ৩টা ৩৩, কলার, সেভড কন্ট্যাক্ট রায়হান।
পুলিশ রিপোর্টে লেখা হয় হার্ট অ্যাটাক, কিন্তু দারোয়ান বলে, স্যার রাতে আমি দুইজনের পায়ের শব্দ শুনেছি। রাত ৩:৩৩। কিছু দরজা বন্ধ করলে কিছু কল আজীবন ফিরে আসে।